ভাবলাম তোমাদের কিছু কথা বলবো। তোমরাও একটা ধোঁয়াশার মধ্যে আছো, আর আমিও যে ব্লগিংটা করছি ঠিকঠাক করতে পারছি না। তোমরাও ভাবছো কি হলো, শান্তিনিকেতনে গেলাম, ওখানে বাড়ি করলাম, গোছালাম, আবার এখানে চলে এলাম সোদপুরে, এসে আবার এখানে কিছু কিছু মিস্ত্রির কাজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে দিচ্ছি না, অফ হয়ে যাচ্ছি। তো আমার যেন মনে হচ্ছে তোমরাও একটা ধোঁয়াশার মধ্যে আছো, আর আমিও যেন ঠিকঠাক তোমাদের সবটা বোঝাতে পারছি না। কিছু কিছু ঠাড়ে ঠোড়ে তোমাদের বলছি, তো তোমরাও ঠিকঠাক বুঝতে পারছো না। তো ভেবে দেখলাম কথাগুলো তোমাদের বলা দরকার, আর এটা আমার একটা পাণ্ডুলিপির মতো হয়ে থাক। এই বাড়িতে এসে আমি কি কি ভোগ করলাম তোমরাও জানো, আর পরবর্তী আমার যে জেনারেশন আসবে, বাবুয়ের ছেলেপুলে নাতিপুতি যারা আসবে, তাদের জন্য বলতে পারো আমি এটা করে রেখে যাচ্ছি। একটা নিরপরাধ মানুষকে, একটা সরল সিধে সাদা মানুষকে অকারণে কি কি না সহ্য করতে হলো। আমি কোনোদিনই কাউকে এই কথাগুলো বলিনি। খুব অনেকটা জানে হলো আমার বাবুই, এর বাইরে আমি কোনোদিনই বাবুয়ের বাবাকেও পরে পরে ও যখন বুঝেছে, আমার হতে ও কিন্তু খুব একটা কিছু বেশি শোনেনি। তো যাই হোক, শুরু করি আগে। আমি ছোটবেলায় জন্ম থেকে গ্রামে বড় হয়েছি। অনেক ছোটবেলায় আমার বাপি মারা যায়। আসলে আমাদের গ্রামেও একটা বাড়ি আছে, আবার বরানগরেও একটা বাড়ি আছে, মানে বাপের বাড়ি। তো আমার বাপি মারা যাওয়া গেছে তখন আমার ওই 8-9 বছর বয়স। আমার মা ছিল অত্যধিক কালচার্ড, টালিগঞ্জের মেয়ে, সেখান থেকে গিয়ে মা গ্রামে ছিল। অত্যধিক কালচার্ড, নিরীহ, শিক্ষিত আর উদার মনা একটা মানুষ। সেই মায়ের কাছেই আমি বড় হয়েছি। বাপি মারা যাওয়ার পরে কয়েক বছর আমরা গ্রামের বাড়িতে ছিলাম, আর আমি ছিলাম খুব ডানপিঠে ছোটবেলা থেকেই। পুকুরে সাঁতার কাটতাম, ছিপ ফেলতাম, এর ওর গাছে উঠতাম। আর আমাদের গ্রামের যে পরিবারটা, মানে পরিবেশটা ছিল, আশেপাশে গ্রামের মানুষরা পুরো যেন একটা পরিবারের মতো আমরা ছিলাম। অন্যরকম একটা পরিবেশ সেখানে ছিল। সেই জায়গা থেকে আমি যখন কলকাতায় চলে এলাম, মা আর থাকতে পারলো না ওখানে। গ্রামেও অনেক বড় বাড়ি, একা একা। তারপরে আমরা কলকাতায় চলে আসি, আর ওই মায়ের কাছেই আমি বড় হয়েছি। কোনোদিনই জটিলতা কুটিলতা কি জিনিস জানি না, শিখিও নি। একদম গ্রামে সে পাখির মতো বলতে পারো, উড়ে উড়ে আস্তে আস্তে বয়সটা বেড়ে গেছে, কিন্তু মনের বয়স বাড়েনি। যে কারণে আজও আমি এই জায়গাতে এরকমই আমার মনটা আছে। তারপরে আমরা কলকাতায় চলে আসি, কলকাতার বাড়িতে। তারপরে তার কিছু বছর পরে মা এই ছেলেটিকে দেখে, যে আমার বর আজকে, তার সঙ্গে আমার বিয়ে দেয়। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু এখানে থাকে না, আমি বাইরে ছিল, এটা নিয়ে এসছি। তোমরা ভাবছো হঠাৎ কেন গাছটা এখানে আছে। তো আমার মনে হলো কথাগুলো জানানোটাই তোমাদের দরকার। তোমরাও তো বুঝতে পারছো না যে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, একটা ভদ্র পরিবার দেখে, মেনলি বাবুয়ের বাবাকে দেখেই মা আমার বিয়ে দিয়ে দেয়। সেখানে ছিল আমার বরের দাদা, তার বৌদি, তার মা,
আর আমার বরের দাদার একটা মেয়ে। সম্পর্কগুলো নাম বলতে এখন আর আমার ইচ্ছে করে না, সেই জন্যে নাম আর বলছি না, এইভাবেই বলছি। বিয়ে হয়ে এলাম। মা ভেবেছিল খুব একটা ভদ্র পরিবার, কিন্তু তারা যে কতটা ভদ্র বিয়ের 1 সপ্তাহ না যেতে যেতেই বেশ বুঝতে পারছিলাম। তাও আমি সেগুলো কোনো কিছুই গায়ে মাখিনি। আজও বলতে পারো খুব যে আমি একটা গায়ে মেখেছি, সেগুলো নিয়ে ভেবেছি। যদি ভাবতাম পরবর্তী সময়ে তাদের সেবা যত্ন আমি কখনোই করতে পারতাম না। তো বিয়ে হয়ে আসা থেকেই শুনছি আমাকে আমার বরের দাদার যে বউ বলে, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। আমার না এই কথাগুলো খুব অবাক লাগতো। আমি তো সেইভাবে, আর বিয়েটা হয়েছেও অনেকটাই অল্প বয়সে। এখনকার মেয়েরা তো ভাবতেও পারে না যে ওই বয়সে বিয়ে হয়ে যেতে পারে। যাই হোক, আমার যেহেতু মাথার উপর বাবা ছিল না, অসহায় মা, তাই বিয়েটা দিয়ে দিয়েছিল। বিয়েটা দিয়েছে, যাকে দেখে দিয়েছে সে ভগবানের মতো মানুষ, সেখানে আমার কোনোই কথা বলা সাজে না। কিন্তু একটা বিয়ে হয়তো একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের মিলন হয়, শুধু একজন একজনকে নিয়ে বিয়ে নয়। তো আমিও ভেবেছিলাম, আর আমাদের পরিবারও এক জয়েন্ট ফ্যামিলি ছিল। এমনি খাওয়া দাওয়া যে যা সে তার মতো ছিল, কিন্তু জয়েন্ট ফ্যামিলিটা ছিল, সেখানেই বড় হয়েছি। তো আমার এই কথাগুলো খুব অবাকই লাগতো। আসলে হয়েছে কি, আমার বরেরা 4টে ভাই, তার মধ্যে মাঝের যে 2টো ভাই আর কি, আমার বরের ওপরের যে 2টো ভাই, তাদের সঙ্গে এসে থেকে আমি দেখি আমার বরের যে বড় দাদা তাদের সঙ্গে মারামারি, পুলিশ, দিনরাত পুলিশ আসছে, এই হচ্ছে, এরমই একটা সম্পর্ক। তো আমি তো আর দুতরফা শুনতাম না, একতরফা শুনে আমি যে বড়জন যে ফ্যামিলি তাদেরই ভাবতাম ভালো, আর তাদের সঙ্গেই আমি থাকতাম, আমার বর থাকতো। আসলে বাবুয়ের বাবা এমনি খুব সাদাসিধে একটা উদার টাইপের, খুব বেশি যে সংসারী সেরকম মানুষ নয়। ও একটু উদাসীন, ও একটু কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে, এই নিয়ে ওরকমই। সংসারে অত কি হচ্ছে না হচ্ছে ও কোনো খোঁজ খবরও রাখতো না। আর যাদের সঙ্গে থাকতো তাদেরকেই ও মনে করবে যে ভালো তারা, আর ওর মাও সেখানেই থাকতো। এইরকম চলতে চলতে মাঝে মাঝে আমাকে বলা হতো ওই দুজনের সঙ্গে ওরম হয়েছে, আবার না এর সঙ্গেও হয়, তোমরা আলাদা থাকো। কিন্তু আমি কখনোই এগুলো ভাবিনি যে আমি আলাদা থাকবো, আলাদা খাবো। সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকতেই আমি ভালোবাসি। আজও তোমরা দেখেছো ওখানে গিয়ে ওই আদিবাসীগুলোকে নিয়েই আমি তাদের সঙ্গে মিলেমিশে থাকি, তাদের সঙ্গে হইচই করি, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, ওদেরকে কিনে দিচ্ছি। এইরমই আমি মানুষটা, এরমই আমি ভালোবাসি। আর যেহেতু আমার মায়ের কাছে আমি বড় হয়েছি, তো খুব বেশি সংসারের যে জটিলতা ওগুলো সত্যিই শিখিনি। তাই বলতো বলতো আমার অত আঁচ লাগতো না, কিছুই মনে হতো না। কিছুদিন পর থেকে শুরু হলো আমার শাশুড়ির অত্যাচার। সেই অত্যাচারগুলো যে কীরকম আমি বলে বোঝাতে পারবো না। ওই সাইলেন্ট কিলার বলে না, ওপর থেকে দেখলে কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু ভেতরে সারাটা দিন গালিগালাজ, মন্দ কথা, মানে কি না বলেছে আমাকে, আমি তোমাদের সেগুলো বলতেও পারবো না। আর হয়তো সেই জিনিসগুলো, সেই সিচুয়েশনগুলো বলে আমি বোঝাতে পারবো না।
যে সেটা যে কীরকম ধরনের একটা অত্যাচার। তো পাড়ার আশেপাশে সবাই আমাকে ভালোবাসে, তারাও দেখেছে। এরপরে বাবুই হলো, আমার বিয়ের 3 বছর পর বাবুই হলো। তার মধ্যে আমাদের আলাদা করে দিয়েছে। তখন বাবুয়ের বাবা সেরকম সদ্য চাকরি পেয়েছে, সেরকম রোজগারও নয়। সেই দিনগুলো যে কীভাবে কাটিয়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। দুটো লোক, আমার বন্ধুরা যদি দুজন বলতো আসবো, আমার চিন্তা হতো, আমার থালা ছিল না যে ওদেরকে খেতে দেব। এইরকম একটা মানে কিচ্ছু নেই, সেই অবস্থায় আমরা আলাদা হয়ে গেলাম, করে দিল আমাদেরকে। সে আলাদা বলে 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 আমাদের করে দিল। তারপরে সেইটাও আমাদের ঘাড়ে সেই দোষটাও চাপিয়ে দিল। মানে অদ্ভুত এ সমাজে কিছু মানুষ আছে, তাদেরকে দেখেছি আমি, কিন্তু জানি না কেন আজও আমার মনে খুব বেশি যে এই অসুস্থ মানুষগুলোর মানসিকতাতে চাপ ফেলেছে, কি তাদের জন্য আমি যে নিজেকে বদলে ফেলেছি এমন কিন্তু একদমই নয়। আমি কিন্তু যেমন ছিলাম তেমনই আছি। তবুও কিছু কিছু সময় এই কথাগুলো মনে আসে। অকারণে এই যে কষ্টগুলো আমাকে দেয়া হলো, শুধু আমাকে নয়, বাবুয়ের বাবা, পরবর্তীকালে বাবুইও সেগুলো সহ্য করেছে। তো যাই হোক, এরকম দিন যায়। যতদিন মা ছিল এই কথাগুলো আমি কোনোদিনও মাকে গিয়ে বলিনি, কেননা আমার মা প্রচণ্ড মানে নিদারুণ কষ্ট ভোগ করেছে। তারপরে তাকে গিয়ে আমার কষ্টের কথা শোনাতে আর আমার ইচ্ছে হয়নি। নিজের মনে নিজেই সহ্য করতাম। মাঝে মাঝে আমার বরের যে বরদার যে বউ, আমি তাকে তখন ভাবতাম আমার সাপোর্টার, সে হয়তো আমাকে বাঁচাবে। কি অদ্ভুত আমার তখন ভাবনা ছিল। তাকে গিয়ে বলতাম, তার কাছে কাঁদতাম। তার হয়েই কিন্তু আমার শাশুড়ি আমাকে বলতো, কথাগুলো শোনাতো। তাদের জিনিস নিয়ে আমি চলে এসেছি, আমি চোর, আরও যত মেয়েদের যত নোংরা নোংরা গালাগালি আছে সেগুলো। তো তার কাছে গিয়ে আমি কাঁদতাম, তার কাছে আমি সান্ত্বনা খুঁজতাম। কিন্তু একটা দিনও আমি দেখিনি যে সে বড় হয়ে, আর বড় বলতে বয়সের ডিফারেন্সটা অনেক, মানে আমার বয়সী, যদি তারও ঠিকঠাক টাইমে মেয়ে হতো, আমার বয়সী মেয়ে হয়ে যেত। তার মেয়ে আমার থেকে হয়তো 7-8 বছরের ছোট। কোনোদিনও আমি তাকে দেখিনি যে প্রতিবাদ করেছে যে কেন আপনি ওকে বলছেন। অথচ পাড়ার আশেপাশের লোকেরা আমার ওই কষ্ট দেখে, তখন তো বাবুই হয়েছে, বাবুই তো আশেপাশের লোকের কাছেই মানুষ হয়েছে। আমার বাড়ির কোনোদিনও কেউ 1 ঘন্টার জন্য বলেনি আমি রাখছি তুমি যাও। পাড়া প্রতিবেশীরা বাবুইকে রাখতো। সামনের যে বাড়ি ওইখানেই ওরা 2 মেয়ে ছিল, ওরাই সারাদিন বাবুইকে রাখতো, আমি কাজগুলো সেরে নিতাম। এরম করেই আমি বাবুইকে বড় করেছি একা হাতে। তারা এসে কোনো সময় হয়তো বলেছে যে কেন মেয়েটাকে এরম করে বলছে, একটা বাচ্চা মেয়েকে, তুমি বাড়িতে আছো তুমি দেখো। তার একটাই কথা, আমি কি জানি বলছে। কিন্তু জানি না বন্ধুরা, ঈশ্বর আমার একটা সুন্দর মন দিয়েছেন। যা বলেছে বলেছে, প্রচণ্ড কষ্ট পেয়েছি। এক সময় তো মানে বাবুইকে মানে কোলে নিয়ে দরজা জানলা সব বন্ধ করে হাউ হাউ করে কাঁদতাম যে আর বোধহয় বাঁচতে পারবো না। এইরকমও দিন আমার গেছে। আমি কিন্তু কোনো দিন কাউকে বলিনি, আর এটাই ভেবেছি আশেপাশে বলা মানে লোকে সেই সব কথাগুলো নিয়ে হাসাহাসি করবে, আনন্দ পাবে। না বলেও অনেকে এই জিনিসগুলো নিয়ে গসিপ করেছে, আনন্দ পেয়েছে, আমাকে অপমানজনক কথা বলেছে নিজেরা বানিয়ে নিয়ে। এরকমও লোক আমি দেখা হয়ে গেছে আমার। কিন্তু আমি
সেইভাবে কোনোদিনও বলিনি কাউকে। তো পাড়ার লোকেরাও মাঝে মাঝে এসেছে, তারাও বলেছে, কিন্তু আমার মনে হতো কি কাউকে এগুলো বলা মানে বাবুয়ের বাবাকে অপমান করা, তার বাড়ির লোক এইভাবে। আর শাশুড়িকে পুরো একদম নিজের আয়ত্তে রেখে দিয়েছিল। সারা দিন রাত সে আমার পেছনে কাঠি করে যেত। এইভাবে দিন গেল। একটা জিনিস তো ঠিক, যে যাই করুক ওখানে একজন বসে আছে, আমিও যা করছি সে দেখছে, অন্যরাও যা করছে সে দেখছে। এই দিন চলতে চলতে ঠাকুরের এমনই কৃপা, একটা সময় আমার শাশুড়ি মা যখন একদম বিছানায় পড়ে গেল, তখন আর তার আশেপাশে কেউ নেই। কেন নেই তখনও আমরা ব্যাপারগুলো বুঝতে পারিনি। যাই হোক, তখন আমার শাশুড়ি মা বুঝতে পারলো যে হ্যাঁ, কাদের আমি সঙ্গে খারাপ ব্যবহার করেছি। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু এই কথাগুলো না বললেও না, আমার ভেতরেও একটা মানে ভেতরটা মাঝে মাঝে একটু একটু বলছি, আর তোমরাও ঠিক বুঝতে পারছো না কি ঘটনা। তাই আজকে আমি এইভাবেই বসলাম, না হলে হয়তো আমি খুব সাজিয়ে গুছিয়ে বসে আমি বলতে পারতাম না তোমাদের। যাই হোক, যখন আমার শাশুড়ি মা একদম মানে এই হিপ জয়েন্টে বল লাগানো ছিল, সেইটা এক সময় পড়ে গিয়ে খুলে গেল, তখন আর কেউ নেই। তখন আমি বাবুয়ের বাবাকে বললাম যে কে কি করছে না করছে তোমার দেখার দরকার নেই, তুমি আগে প্রথমে একটা তো যে মানে ডাক্তার যে ডাকবে সেই লোক নেই, আর সেটা কেন আমি তোমাদের বলছি। তো তারপরে আমি বাবুয়ের বাবাকে বললাম, প্রথমে হসপিটালে, ওই পানিহাটি হসপিটাল, সেখানে ফেলে দিয়ে এলো। এবার আমি বাবুয়ের বাবা, সেখানে তো বুড়ো মানুষ, মানে অনেক, এরা তো অনেক ভাই বোন মিলে, শাশুড়ি মার আমার ঠাকুমার বয়সী প্রায়, এরকম একটা ব্যাপার। তো ওখানে খেতে পাচ্ছে না, হসপিটালে যা খাবার দিচ্ছে কেউ দেখতেও যাচ্ছে না। তখন আমি বাবুয়ের বাবাকে, আমি আর থাকতে পারলাম না, আমি বাবুয়ের বাবাকে বললাম তোমার কাছে যা আছে মাকে নিয়ে এসে আগে জেনিতে ভর্তি করো, তারপর দেখা যাবে। তখন আমাদেরও যে খুব বেশি একটা আর্থিক সচ্ছলতা সেটা নয়। যাই হোক, সেই সময় বাবার কাছে 20,000 টাকা ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কাছে কত আছে, তো বললো 20,000 টাকা মতো আছে। আমি ঠিক আছে, মাকে নিয়ে আগে হসপিটালে ভর্তি করো এই জেনিতে, তারপরে দেখা যাবে কি হবে। তারপরে ভর্তি করা হলো জেনিতে। ওটাকে ওই বলগুলো যে খুলে গেছিল ওগুলোকে বলতে বলতে বাবুয়ের বাবা বেল বাজালো আর বন্ধ করে দিতে হলো। আর এই জায়গাটায় বসলে না আমি খুব কমফোর্ট ফিল করি, যার কারণে আমি যখন ভিডিওয় কোনো কথা বলি এই জায়গাটায় বসে বলতে আমার ভালো লাগে। ভেতরে আমার গিয়ে কথা বলতে ঠিকঠাক মনে হয় না। যাই হোক, যেটা বলছিলাম, তারপরে তো আমার শাশুড়ি যখন অসুস্থ হয়ে তখন আর আমরাই যা করব তাই, আর কেউ নেই, তখন আমাদের মা হয়ে গেল। তারপরে জেনিতে নিয়ে ভর্তি করে, তখন বাবুয়ের বাবা অফিস থেকে অ্যাপ্লাই করে কিছু টাকা পেয়েছিল অফিস থেকে, আর কিছু টাকা আমরা এদিক ওদিক থেকে জোগাড় করে অপারেশন করা হলো মায়ের। তারপর থেকে জানি না, ঈশ্বরেরই আশীর্বাদ, অন্যায় না করলে ঠিক একদিন না একদিন তার ফলাফল ভালোই হয়। আমি প্রচণ্ড মায়ের ওপরে নির্ভর করি, মাই আমার সব সময় মাকে জানাই আমি যেন কোনো রকম অন্যায় কাজ না করি, আমাকে দিয়ে কোনোভাবে কোনো অন্যায় কাজ করিও না। আজও পর্যন্ত হয়তো আমি অনেক কষ্ট সহ্য করছি, কিন্তু মনের দিক থেকে তো আমি ভালো আছি।
তখন থেকে আমার শাশুড়ি মা বুঝলো আমার ছোট ছেলে নাড়ু আর দেবযানী আমার সব। তখন থেকে একদম মানে সে আমাদের চোখে হারাতে শুরু করলো। আর খুব স্বাভাবিক ব্যাপার, বয়স্ক মানুষ। আমি মাকেও দোষ দিই না, আসলে তাকে এমনভাবেই মোল্ড করে রাখা হয়েছিল, সে ভাবতো আমার বড় ছেলে আর বড় বউই আমাকে সারা জীবন দেখবে। অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি, দুবেলা দুটো খেতে দেওয়া ছাড়া সেইভাবে একটা বয়স্ক মানুষকে দেখা যেটা বলে সেটা কিছুই করতো না। তারপরে সে একদিন বুঝলো সব, আস্তে আস্তে নিশ্চয়ই বুঝেছে। এরপরে সেবা যত্নে একটু একটু করে মা সুস্থ হতে শুরু করলো। আর তখন তো মানে আমরা ছাড়া আর কেউ নেই তার, এরকম একটা অবস্থা। শেষ পর্যন্ত যাওয়ার কিছুদিন আগে আমার শাশুড়ি মা সবার সামনে, এমন নয় যে আমি একা ছিলাম কি আমি একা কথাটা বানিয়ে বলছি, সবার সামনে কাঁদতে কাঁদতে হাত জোর করে আমার কাছে ক্ষমা চেয়ে গেছে যে আমাকে আমার অন্যায় হয়ে গেছে, এইরকম কথা বলেছে। তার মেয়েরা, তার বড় বউ, সমস্ত সবাই ঘরে বসে সেই দিনেই। এইগুলোই হয়তো পাওনা ঠাকুরের কাছে। আমি বলি আমি সব কিছু ওপরওয়ালার কাছে ছেড়ে দিই, সে শুধু দেখছে আমি কি করছি। আমি পুরোটা বলতে গেলে জানো তো, ভিডিওটা একটা বিশাল কাহিনী। এই পর্যন্ত যে শুনলে, এই পর্যন্ত আমি বলবো কিছুই নয়। কোন জায়গা থেকে সূত্রপাত সেটা আস্তে আস্তে বুঝেছি। কেন আমার শাশুড়ি এরম করতো সেটাও পরে পরে বুঝেছি। হিংসেটা কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, আর পরের আগের যে মানসিক যাতনা যেটা বলে যন্ত্রণা, সেটা আমাকেই শুধু দেয়া হয়েছে। এর পরবর্তীকালে কি কি হয়েছে আমি ভাবছি তোমাদের পরের ভিডিও সেটা বলবো, কেননা এই ভিডিওটা অনেকটা তাহলে বড় হয়ে যাবে। তাহলে আর একটা ভিডিও করে কালকে আবার কিছুটা তোমাদের বলবো বাকিটা। আসলে কেন আমরা, কি হলো, কেন চলে গেছিলাম, কতটা কষ্ট আমাদের দেয়া হয়েছে, এই কথাগুলো আমি তোমাদের কালকে জানাবো। আজকে এইটুকুনি থাক তাহলে।